প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রতন তালুকদার লাইভ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন নাসের। তিনি সাধারণত মানবাধিকার নিয়ে কাজ করেন, কিন্তু নিউ ইয়র্কের একটি বৃহৎ সংগঠন ভাসানী ফাউন্ডেশন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, এবং তিনি বিভিন্ন মানবাধিকার ইস্যুর ভিত্তিক বিভিন্ন কাজ করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নাসের ভাই। আপনাকে আপ- অনেক ধন্যবাদ। আমি দুঃখিত, আমি একটু দেরি করে ফেললাম ওই না, জন্য। কোনো কোনো অসুবিধা নেই। আমাদের সঙ্গে আছে, আপনার সঙ্গে জানি জানি না পরিচয় আছে কিনা, আমাদের সঙ্গে আছেন ঢাকা আমার থেকে। আমি আপনি ওনাকে চিনেন? ওনাকে উনি হিন্দু কল্যাণ পরিষদ বা হিন্দু কল্যাণ সমিতি ছিলেন, ওটার উনি ছিলেন। ওনার অনেক অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, অনেক মিটিং এ, র্যালিতে ছিলাম, যখন বাংলাদেশে ছিলাম তখন। হ্যাঁ, সেটাই না, আমি বলছি আপনার কথা ওনাকে যে নাসের ভাই তো ঢাকারই সাংবাদিক, এখন তো এখানে প্রবাসী। যাই হোক, প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন গোবিন্দ প্রামাণিক, অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। তিনি হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক। তো প্রশ্ন, বিশেষ করে প্রশ্ন আমি প্রথম শুরুটা করতে চাই নাসের ভাইকে দিয়ে। নাসের ভাই, যে প্রশ্নটা আজকে প্রথম আলোচনা করতে দেশের সাম্প্রতিক পরিস্থিতির উপরে, এই যে মানুষের অনেক আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিপ্লবের পরে যে সরকার গঠন হলো, তারপরে আজ পর্যন্ত আমরা যা চেয়েছিলাম তা কতটুকু পেয়েছি বলে আপনার মনে হয়? না, এইটা এই সরকারের কাছ থেকে মানুষ একটু করে বেশি আশা করেছিল। এটা বেসিক্যালি, আমি আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা এইভাবে কোনো সময় আলোচনা হয় নাই যে এই সরকার কোন, এই সরকারের কাছে বেসিক্যালি হচ্ছে যে এই সরকার কিন্তু সুসংগঠিত সরকার নয়। এটা এটা এই সরকার কিন্তু সুসংগঠিত বাদ দেন সেটা, এই সরকার কিন্তু সরকারের যে অবয়ব, সেই অবয়বের সরকারও নয়। সরকারের সাধারণত আমরা মনে করি যে এই সরকার, একটা সরকার সে নির্বাচিত হবে, সে দেশের মধ্যে আইন প্রণয়ন করবে, দেশের মধ্যে মানুষকে ইয়ে করবে আপনার, মানে সে এরকম মানে কোন সরকার না। আরেকটা জিনিস হচ্ছে যে এইটা তো আছে, এইটা তো ওনাদের অনেক কিছু কমতি আছে, অনেক ঘাটতি আছে। যেমন এটা একটা যখন যে সরকারের পতন হলো, বিগত সরকারের পতন হলো, পতন হওয়ার আগে কিন্তু এই সরকারের অবয়ব কি হবে এটার কোনো চিত্র সরকারের কাছেও ছিল না, মানুষের কাছেও ছিল না। মানুষ কিন্তু আন্দোলন করেছে, কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু আন্দোলনের রেজাল্ট হয়ে গেছে সরকারের পতন। এই সরকারের পতনের পূর্বে এটার সাংস্কৃতিক অঙ্গীকার কি হবে, এটার ভৌগোলিক অঙ্গীকার কি হবে, এটার আপনার মানে অঙ্গীকার কি হবে, সেটার যে আপনার মানে রাজনৈতিক অঙ্গীকার কি হবে, এটার পেশাগত যে মানোন্নয়ন মানুষের, এবং বিভিন্ন পেশার কৃষক, শ্রমিক এবং শুরু করে যারা তাদের কি হবে, সেটার কোনো কিছু এই সরকারের সামনে ছিল না। এখন তারা যেমন ঘোড়ার আগে গাড়ি জুটতে চাইতেছে, এখন তারা যেমন আগে গাড়িটা তৈরি করলে না ঘোড়া কেনার ব্যাপার আছে, কিন্তু এখানে করছে কি আপনার মানে এই সরকার জুলাই সনদ নিয়ে এখন চিন্তা করছে। তো জুলাই সনদটা, জুলাই সনদের জুলাইয়ের আগে হয় নাই কেন? এটা আপনার মানে ধরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আমাদের একটা ইয়ে আছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এটা হয়েছিল, একটা ঘোষণা হয়েছিল 10ই এপ্রিল, মানে এটা কিন্তু স্বাধীনতার ঘোষণা, ইনস্ট্যান্ট ঘোষণা, যেটা হয়তো জিয়াউর রহমান দিয়েছিল শেখ সাহেবের পক্ষে এবং বলেছিল যে আমি বঙ্গবন্ধুর পক্ষে দিতেছি, সেটা উনি দিয়েছিলেন। কিন্তু যেটার রাজনৈতিক ঘোষণা এবং মানে সরকারের ঘোষণা, সেটা হয়েছিল 10ই এপ্রিল এর মুজিবনগর সরকার থেকে। সেটা করার পরেই কিন্তু কাজগুলো যাচ্ছিল। কিন্তু সনদ, এটা এরকম কোন সনদ করা হয়নি যে সরকারের পতনের আগে যখন ঘোষণা দেওয়া হয় সরকার পতনের আন্দোলন হবে, তখন কোনো এটা এটা ঘোষণা হয়নি। যে এখন এর পরে কেউ এটা তৈরি করে, কেউ এটা সংস্কারের নাম দিয়ে, কেউ এটা জুলাই সনদের নাম দিয়ে নিজের নামকে সেখানে পতিত করতে চায়, যাদের কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনে, যাদের কোনো কন্ট্রিবিউশন নাই। যেমন আপনি আমাকে বলেন যে যে ওনার নাম কি, যে আপনার মানে জুলাই সনদ নিয়ে কাজ করতেছে আপনার সেই যে
আপনার মানে আমেরিকা থেকে ভাড়া করা ডক্টর আলী রিয়াজ। আইডিয়াস, তার কি কন্ট্রিবিউশন আন্দোলনে? হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন? এবং তারপর তার তারপর ডক্টর খলিলুর রহমান। না, খলিলুর রহমানের কন্ট্রিবিউশন আছে, সেটা অনেকে জানে না। খলিলুর রহমান কিন্তু এখানে সার্বক্ষণিক আপনার মানে খলিলুর রহমান এখানে কোণঠাসা কিন্তু আপনার মানে ইউনূস সরকারের কাছে খলিলুর রহমান সাহেব কিন্তু যতটুকু আমি জানি, আমার কাছে যতটুকু ইয়ে আছে, তিনি কোণঠাসা। এবং তিনি কোণঠাসা কিন্তু নিজের কারণে হয়েছে। তার আশেপাশে কিন্তু তিনি আর কোনো লোক রাখে নাই। তিনি তার কথা বলবে, তার ইয়ে বুঝবে, এরকম কোনো রাগ উনি রাখেন নাই, উনি একাই করবেন। এটা কিন্তু উনার দোষ। সেটা হচ্ছে যে উনি যা কিছু ভাবছেন, যা কিছু করবেন, তিনি একাই করবেন। এটা হচ্ছে যে খলিলুর রহমানের দোষ। কিন্তু তিনি আহ, তিনি একাই করবেন, একাই খাবেন, একাই লুটবেন। না, তার সঙ্গে একটু সংযোগ ছিল, পিনাকি ভট্টাচার্যের সংযোগ ছিল। পিনাকি ভট্টাচার্যের সাথে সংযোগ, ওনার সাথে আমারও সংযোগ ছিল, ওনার সাথে আমার পরিচয় ছিল, সবকিছু ছিল। কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে উনি উনার পক্ষে কাজ করার জন্য, উনাকে বোঝার জন্য কোনো লোককে রাখেন নাই। এটা ব্যাপারটা হচ্ছে যে উনি নিজেই এটা এখন, কিন্তু উনার আন্দোলনে উনার কন্ট্রিবিউশন ছিল। উনি আপনার মানে যেটা বলছে যে এই যে এখন মানে এটা বলে কোনো লাভ নাই, কারণ উনি জাতিসংঘে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। জাতিসংঘের যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন, সেই ইনস্ট্রাকশন উনি যোগাযোগ করছেন। উনি এখানে আন্দোলনের সময় বরাবর যদি পড়ে হ্যাঁ, গেছেন, নেপথ্যে কাজ করছেন উনি। দ্যাটস রাইট। যেটা ইউনূস সাহেবও করেন। হ্যাঁ, সেটাই সেটাই, ওটা আমি এটা জানি। ইউনূস সাহেবও ওইভাবে কাজ করে না। ইউনূস সাহেবের কিন্তু নামটা ইটসেলফ ওয়াজ এ ক্যারিয়ার। কারণ ইউনূস সাহেবের যে নাম আমেরিকাতে যে এখানে তো আন্দোলনটা হ্যাঁ, হয়েছে, ওইটাই তো তারা অ্যাকচুয়ালি, তারা তো ওইটাই চাইছে, ওইটাই ইউজ করছে। ওইটাই সাধারণ মানুষ ওইখানে আন্দোলন করেছে, কিন্তু আন্দোলনের পিছনে নেপথ্য ছিল তো আমেরিকা। এবং রাইট। ইয়ে ছাড়া, ইন্ধন ছাড়া, আমেরিকার সাহায্য সহযোগিতা ছাড়া, আমেরিকা যেভাবে জাতিসংঘকে মোবিলাইজ করেছে সেটা ছাড়া, এবং আমেরিকা সেই হতো না এই সাকসেস, বা তাদের এই সাকসেস আসতো না। সাকসেস সেটাই। এখন আমি সাকসেস তাদের জন্য সাকসেস হতো, আমি এখন বলতে পারছি না। যেমন যেভাবে গোয়ালন্দে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, মৃত মানুষকে নিয়ে আবার পোড়ানো হচ্ছে, যেভাবে হাটহাজারিতে মানুষকে এই আজকেই করে না, হাঁটাচলা করে না, তো আজকেই করছে। হুম। আজকেই করছে, হুম। যেভাবে করা হচ্ছে, যেভাবে আপনার মানে শুধু দক্ষিণ এশিয়া, পুরো দক্ষিণ এশিয়াতে আপনার এটা এটা একটা আহ, আগুন জ্বলতেছে। যেমন মানে কেন পশ্চিম বাংলাতে জাভেদ আখতার আসতে পারবে না, এই সমস্ত ঘটনা কিন্তু বেসিক্যালি আপনার একটা অশনি সংকেত আচ্ছা, আমার। এই এই প্রসঙ্গটা তো আসতেছি, নাসের ভাইটাতে আসবে, একটু আমরা গোবিন্দদার কথা শুনি। আচ্ছা, গোবিন্দ প্রামাণিক, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে এই 13 মাসের যে ইউনূস সরকার, আপনারা ইউনূস সরকার আসার পরে উনি ঢাকেশ্বরী মন্দিরে গেলেন এবং আপনাদের সঙ্গে কথাবার্তা হলো, কিন্তু এই এই যে যেমন নাসির ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা আমাদের 13 মাসে আমাদের চাওয়া পাওয়ার কতটুকু আমরা পেয়েছি বা কি চেয়েছিলাম, নাসির ভাই একটা সুন্দর বর্ণনা করলেন সেই অবস্থাটার, অতি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। তো এজ যে আপনি একজন হিন্দুদের একজন নেতা, ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে আপনি খুবই অ্যাক্টিভ, আপনি কি মনে করেন গত 13 মাসের আপনাদের চাওয়া পাওয়ার মাঝে এক- আপনারা কত দূর এগিয়েছেন বা পিছিয়েছেন? শোনেন, আমরা ইউনূস সাহেবকে, বিশেষ করে ব্যক্তিগতভাবে সাহেবকে আমরা ভাবতাম অসাম্প্রদায়িক মানুষ, নির্লোভ মানুষ, অত্যন্ত ভালো মানুষ, বিশ্বনন্দিত মানুষ এবং অসাম্প্রদায়িক মানুষ। এটা হচ্ছে আমাদের চিন্তার মধ্যে ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যা দেখলাম যে অত্যন্ত লোভী। তিনি ক্ষমতায় বসে কিভাবে তার গ্রামীণ ফাউন্ডেশনের ট্যাক্স মওকুফ করে নেওয়া যায় 2029 সাল পর্যন্ত, সেটা করে নিয়েছেন। উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় যা যা করা, মানে ওখানে ক্ষমতায় থেকে যা যা করার উনি ব্যক্তিগত সেটা করে নিয়েছেন। উনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, যখন দেখতেছে হিন্দুরা একটা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে ফেলতে পারে, উনি গিয়ে ওইখানে দেয় একেবারে অসাম্প্রদায়িক হলেন। একই বাড়ির মানুষ আমরা, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো কিছু নাই। মানে আপনি বাড়ির মানুষ ঠিকই, কিন্তু আপনি বাড়ির যে কোনো বিষয় নিয়ে ডিসিশন, সেই ডিসিশন মেকারের মধ্যে আপনি নাই। আপনি বাড়ির মধ্যে অনেকে অনেক ধনী লোকের ওই অন্য বন্ধু বান্ধবদের কাছে গল্প করতে পছন্দ করে যে আমাদের বাড়িতে যে কাজের মেয়েটা আছে ওকে আমরা নিজের বাড়ির মতোই মনে করি। মানে এই এই মনে করেন মানে হচ্ছে সে কাজের মহিলাটার কিন্তু ওই বাড়ির সম্পদের ভাগও দেয় না, কিংবা তার মানে যে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কেমনে হবে সেটাও দেয় না, কিংবা উত্তরাধিকারও করে দেয় না।
ঠিক ওই রকম একটা ভাব। যেমন ধরেন আমাদের মৌলানা ভাসানী ছিলেন না, তো মৌলানা ভাসানীরে তো সবাই মিলে জানতো যে কমিউনিস্ট, কমিউনিস্ট ভাব। কিন্তু উনি কিন্তু আবার মুসলিম লীগের নেতা। মুসলিম লীগের নেতা হিসেবে প্রথম হিন্দুদেরকে সর্বনাশ করার জন্য, যে হিন্দুদের যে প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্টে, সেইটাকে নষ্ট করার জন্য প্রথম যে আওয়ামী লীগ তৈরি হয় 1955 সালের 21 থেকে 23 অক্টোবর, সেই মুসলিম লীগের থেকে আওয়ামী লীগ হওয়ার সেই আওয়ামী লীগের সভাপতি ছিলেন কিন্তু আবার এই মৌলানা ভাসানী। প্রথমে কংগ্রেস ছিলেন, এরপরে স্বরাজ ছিলেন। মানে এনারা হচ্ছে একই অঙ্গে বহুরূপ। কখনো কমিউনিস্ট, যদি আপনার সঙ্গে পরিচয় করতে হয় কমিউনিস্ট হিসেবে, আবার যখন মুসলিম মানে কট্টরপন্থী তখন তারা হলো মৌলানা হয়ে যায় শেষের দিকে। তো ইউনুসরা হচ্ছে সেই টাইপের। এনারা দেখেন এতগুলো সংস্কার কমিটি হয়ে গেছে, কোনো হিন্দু নাই সংস্কার কমিটির প্রধান। আমরা 10টা সংস্কার কমিটি হয়েছে, সংখ্যানুপাতে হলেও তো একজনকে একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়া উচিত ছিল হিন্দুদের, হয় নাই কিন্তু। কোন সংস্কার কমিটির মধ্যে নাই, কোন উপদেষ্টা পরিষদের মধ্যে নাই। হয়তো বলবেন যে বিধান নামে একজন ভদ্রলোক আছে, উনি কিন্তু হিন্দুদের প্রতিনিধি না, উনি নিজেও স্বীকার করেন যে হিন্দুদের প্রতিনিধি হিসেবে আসেন নাই। এবং হিন্দুরাও ওনাকে মানে না। হিন্দু আজ পর্যন্ত এই যে গত প্রায় 17 মাস ওনার ক্ষমতায়, হিন্দুদের কোন ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের কোন সামাজিক অনুষ্ঠানে উনাকে কিন্তু কেউ নেমন্তন্ন করেও নাই, কারণ উনাকে আমরা চিনিও না, আমরা জানিও না। পরে আমরা শুনছি যে ইউনুস সাহেবের সঙ্গে কেমনে যেন একটু খাতির আছে তার এলাকার লোক হিসেবে। তো ইউনুস সাহেবের ব্যক্তিগত লোক যদি উনি ঢোকায়, সেখানে তারা আমাদের লোক হলো না। তো আমি মনে করি যে বাইরে অসাম্প্রদায়িক, কিন্তু ভিতরে ভিতরে এটা চরম মৌলবাদী চিন্তার মধ্য দিয়ে এরা প্রবাহিত। যে কারণে আজকে যখন সংবিধান সংস্কার হলো, এই আলিরি আস্তে এরা তো আমাদের কোনো কথা শোনেও নাই। ওই যে এখানে দেখলাম কতগুলো উদ্ভট লোক, যাদের সারা বাংলাদেশে 100 জন লোক নাই, জুনাইদ সাকি আরো কারা কারা, তাদের নিয়ে প্রতিদিন বৈঠক করতেছে। কিন্তু এই দেশের এখনো পর্যন্ত যদি 8% হিন্দু থাকে, প্রায় সরকারি হিসাবে 1.5 কোটি, এমনি হিসেবে প্রায় হচ্ছে আমরা মনে করি 2.5 কোটি হিন্দু আছে। তো এই 1.5 কোটি হিন্দু, আমি সরকারি হিসাবে বললাম, 1.5 কোটি হিন্দু লোকের দুটো বক্তব্য থাকতে পারে, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, এবং তারা নেয়ও নাই, ডাকেও নাই। এমনকি আমরা নিজেরা অনুরোধ করেছি, 4-5 বার করে চিঠি পাঠিয়েছি যে আমরা কিছু কথা বলতে চাই, আমাদের কথা আপনি রাখেন বা না রাখেন, অন্তত আপনার কথা আমাদের কথা একটু শোনেন। আজ পর্যন্ত আমাদের গুরুত্ব দেয়নি। তো এইভাবে একটা জাতি গোষ্ঠীকে উপেক্ষা করা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসের কখনো ঘটে নাই। এই ধরনের জঘন্য মানসিকতার লোক এই ইউনূস সরকারের মধ্যে আছে, প্রত্যেকটি লোকের মধ্যে হারে হারে, মানে বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, কমুনাল, মানে প্রত্যেকটির মধ্যে, মানে একটা জাতি গোষ্ঠীর কাছে মানে মন ভুলানো কথা সামনে ডেকে বলবে আমরা 1000 বছর সাম্প্রদায়িক সম্প্রীতি। যদি বলি যে 1000 বছরের মধ্যে তো 1947 সালে পরে, হ্যাঁ পরে, তাহলে 47 সালের দেশ ভাগ আপনারা চাইছেন কেন? আপনারা যদি 1000 বছর মিলিয়ে মিশেই থাকে হিন্দু মুসলিম, তো 47 সালের দেশটা ভাগ করছেন কেন? এখন কথায় কথা বলে হ্যাঁ আপনি অখণ্ড ভারত চান, অমুক চান, ওগুলো তো আপনারাও তো চান। আপনারা বলেন যে আমার নবী বলিয়ে গেছে যে কি গাজওয়াতুল হিন্দ করব, ভারতে যাব, ভারত দখল করে নেব, ভারতের রাজাদের পায়ে শিকল বাঁধিয়ে নিয়ে টানাটানি করবেন। তো ভারত যদি আপনারা দখলই করে নেন, বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক, আফগানিস্তানের লোক, তাহলে তো অখণ্ড ভারত আপনারাই করলেন, তো খামাখা আমার দোষারোপ করতেছেন। তো এই ধরনের একটা বিষ বাষ্পের মধ্যে আমরা বসবাস করছি, যেখানে কথা বলার মানে অধিকার তো দূরের কথা, যেখানে প্রতিনিধিত্ব তো দূরের কথা, একটা কথা বলার মতো সুযোগ নেই। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনার সাথে এই প্রসঙ্গে আমি, নাসের ভাই অত্যন্ত অভিজ্ঞ মানুষ, সারা দুনিয়ার এই খোঁজখবর উনি রাখেন, ভারতের খোঁজখবরও রাখেন, নিজের দেশ তো আছে, এবং সারা পৃথিবীর এই খোঁজখবর রাখেন। আচ্ছা নাসের ভাই, যে এই যে সংখ্যালঘুদের যে সিচুয়েশনটার কথা এখন আমাদের, আমরা গোবিন্দ প্রামাণিকের কাছ থেকে শুনলাম, আপনি আপনি একজন সচেতন সাংবাদিক তো বটেই, আপনি তো বিভিন্ন ইস্যু নিয়ে, হিউম্যান রাইটস নিয়েও কাজ করেন, কি বলেন? না না, আমি প্রথমেই একটা জিনিস বলতে চাই। গোবিন্দ বাবু মৌলানা ভাসানীর সম্পর্কে লেখাপড়া করেন নাই, এবং উনি জানেনও না। উনি যেটা জানেন সেটা কিছুই জানেন না, এবং এই সময় না জেনে কথা বলাটা ঠিক না। মৌলানা ভাসানী আওয়ামী লীগ করেছিল হিন্দুদের স্বার্থে, এবং মৌলানা ভাসানী এর নামে আজকে কলকাতাতেও মৌলানা ভাসানী চর্চা আছে। মৌলানা ভাসানীর উপরে সারা বিশ্বে ডক্টরেট হচ্ছে, 8জন ডক্টরেট বর্তমানে ডক্টরেট নেওয়ার পথে আছে, এবং বাংলাদেশের অনেকেই সে ডক্টরেট, অনেকেই ডক্টরেট গ্রহণ করেছেন। কাজেই এগুলো না জেনে না শুনে গোবিন্দবাবুকে বলবো, আমি অনুরোধ করব, আপনি এই মৌলানা ভাসানী সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা বলবেন না। যদিও উচিত না, আমি একটা বাক্য বলি। না উনি না, হিন্দুদের স্বার্থে কি করেছেন? হিন্দুদের স্বার্থে কি করেছেন বলেন?
আপনার কথা শুনতে চাই না। আমি একটা বাক্য বলি, হিন্দুদের স্বার্থে উনি কি করেছেন সেটা বলেন। আওয়ামী লীগ তৈরি হয়েছে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করার জন্য। আওয়ামী লীগ যেদিন গঠন হয় ওই দিনের শরৎদের বক্তব্য আছে, সে বক্তব্য স্পষ্ট করে বলে দেয়া। আপনি করবেন না, আপনি না জানেন কেন পার্লামেন্ট থেকে হিন্দুদেরকে বার করার কথা বলেছিল। আপনি মানে আপনি জানেন এই যে হিন্দুদের ব্যাপারে মৌলানা ভাসানী যে তার ইয়েটা জানেন আপনি? আপনি মানে কিচ্ছু জানেন না। আপনি একটা বাবা আমি বুয়া জানি না বলে আপনার সত্যিকার কাছে লোক। জিজ্ঞেস করছি, আপনি আমি জানি না বলে আপনার ডোন্ট কাছে টেল জিজ্ঞেস অল দিস করছি। থিং, ডোন্ট আওয়ামী লীগ টেল। গঠন হয়েছে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করার সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে। আপনি না জেনে কথা বলেন, আপনি জেনে লেখাপড়া করে তারপর কথা বলেন। আপনার আওয়ামী লীগ গঠন হয়েছে 1955 সালের 21 থেকে 23 অক্টোবর না, ঢাকার আপনি রূপমহল আওয়ামী লীগ সিনেমা গঠন হলে। করতে ওই হিন্দুদেরকে সিনেমা বাইর করে। হলের বক্তব্যটা কি? হিন্দুরা আওয়ামী লীগের ভিতরে ঢুকে কেন? আওয়ামী লীগ থেকে বাইর করছে হিন্দুদের বাইর করার জন্য, তাহলে হিন্দুরা আওয়ামী লীগের ভিতরে ঢুকে কেন? আপনাদের মতো লোক আওয়ামী লীগের পূজা করেন কেন? আপনাদের মতো লোক হাসিনার পূজা করেন কেন? আপনাদের মতো লোক হাসিনার পায়ে সালাম করেন কেন? হ্যাঁ, বাজে কথা। আমরা করছি মৌলানা ভাসানী নিজে কমিউনিস্ট পরিচয় দিয়েছে, সে যখন হিন্দুরা, তখন তো উনি কমিউনিস্ট ছিলেন। তো উনি নাসির ভাই, নিজে হ্যাঁ, যখন কমিউনিস্ট ছিলেন হিন্দুদেরকে বুঝাইছে যে আমরা অসাম্প্রদায়িক হবো। এই অসাম্প্রদায়িক টোপ দিয়ে বর্ষিতে গিয়ে ডেকে নিয়ে আসছে হিন্দুদেরকে। হিন্দু মুসলিম করেছে, মুসলিম লীগ করেছে, যোগমন্ডল মুসলিম লীগ করেছে, মন্ডলদেরকে হিন্দুরা তাড়িয়ে দিয়েছিল। মুসলমানেরা চট্টগ্রামে বসে রামায়ণকে বাংলাতে অনুবাদ করেছে মুসলমানেরা। বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না, জানেন না। অমর্ত্য সেন গত কিছুদিন আগেও বলেছে যে মুসলমানেরা হিন্দুদের জন্য, হিন্দু শূদ্রদের জন্য যা করেছে তা করে বলছি হিন্দুরাও ওই করে। ওই 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 হিন্দুরা জন্য অমর্ত্য সেন হলো ঢাকার বাড়ি আর মানিকগঞ্জের বাড়ি ফেলায় তুই পালায় চলে গেছে। উনি হিন্দুদের জন্য করছে, সেই জন্য সে অমর্ত্য সেনের বাড়ি তো মানিকগঞ্জ, আর ওই ঢাকার এই যে ভগবতী মানে লেনে এই তো পালায় চলে গেছে এই দেশ ছেড়ে। এত ভালো করে এই জন্য পালায় চলে গেছে, আচ্ছা যোগেন মন্ডল পালায় চলে গেছে। দাদা, একজন একজন দাদা, নাসির ভাইয়ের কথা শুনি আগে। নাসির ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনেন। আপনি অমর্ত্য সেনকে চিনেন? আপনি অমর্ত্য সেনের অমর্ত্য সেন পালায় গেছে না বাংলাদেশ থেকে? বাংলাদেশে পালাইছে না? ওর বাড়ি তো বাংলাদেশে। কথা বলবেন? মনের ভাষা হিসেবে কি জানেন আপনি? আপনি লেখাপড়াও করেন না, আপনি বাড়ির বাল কিচ্ছু জানেন না। মানে ওই ভদ্রলোক প্রচন্ড কমুনাল একজন লোক, সাম্প্রদায়িক লোক, কমুনাল লোক। আপনি কি? আমি সাম্প্রদায়িক তো বটেই। আমি আপনার মতো হিন্দুদের জন্য আমি সাম্প্রদায়িক। আমি কোন হিন্দু মুসলমান আমি পার্থক্য করি না। আপনি করেন হিন্দু মুসলমান পার্থক্য, আমি করি আমরা না। পার্থক্য করি তো, আমি আমরা করি পার্থক্য না, করি, আমরা মনে করি হিন্দু আমি আলাদা করি না মুসলমান হিন্দু আলাদা। মুসলমান পার্থক্য। আমরা তো পার্থক্য করি, নাসির ভাই, আমরা তো ঠিক আছে। আমাদেরকে ডমিনেট করতে চাই না, এই জন্য পার্থক্য করি। হাসিনার পতলে কি একটা দালাল হিন্দু, আপনি হাসিনার পতলে একটা দালাল হিন্দু। আপনি ভারতের একটা পুস্কা পুস্কা ভারতের একটা পুস্কা। আপনি তো আচ্ছা আচ্ছা, মৌলানা ভাসানীর নাসির ভাই এখন একটু তার কথা শুনি। সভাপতি। আপনার মৌলানা ভাসানী কয়বার করে দল চেঞ্জ করছে? ওই ভদ্রলোক দল চেঞ্জ করছে কয়বার? প্রথমে কংগ্রেস, এরপর স্বরাজ দল, এরপর হচ্ছে আপনি কতবার আমি চেঞ্জ একবারও চেঞ্জ করি, আমরা একবারও চেঞ্জ করি। আপনি শেখ কোন মুজিব হিন্দুরা কোনো দল দল চেঞ্জ চেঞ্জ করে না, করেছে। বাংলাদেশের হিন্দুরা আরে শেখ মুজিব আগেও ছিল যা ছিল মুসলিম এখনো লীগার, তাই আছে। দেশ মুজিব ছিল রঙে রঙে মুসলিম লীগার। প্রতিদিন রং চেঞ্জ করে না। মুজিবের পা চাচ্ছেন আপনারা। শেখ মুজিব মুসলিম লীগার ছিল, সে আমলিক করেছে, আমলিকের হ্যাঁ, ওই তো রং চেঞ্জ করে, এরা তো গিরগিটি, আপনি এরা শেখ গিরগিটি, মুজিবের যখন যা প্রয়োজন হয় সেইটা করে। কুত্তা, আপনি কুত্তা, আপনি শেখ মুজিবের পা চাটা কুত্তা। একবার নিখিল ভারত মুসলিম লীগ নাসির ভাই, ছিল, নাসির ভাই, ওটা পাকিস্তান মুসলিম লীগ ছিল, নিখিল কথা পাকিস্তান বলার আওয়ামী লীগ আগে ছিল, জেনে নেবেন। ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল, ন্যাশনাল আওয়ামী ভাসানী পার্টি ছিল, তারপরে আওয়ামী লীগ ছিল। তো মানে কয়টা দল করছে উনি ওনার জীবনে? আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, এগুলি তো সব কমিউনাল পার্টি, তাই না? হ্যাঁ, বাজে কথা বলবেন না, আপনি একটা বাজে লোক। পাকিস্তান নামটাই তো সাম্প্রদায়িক, পাকিস্তান নামটাই সাম্প্রদায়িক, পাকিস্তান নামটাই সাম্প্রদায়িক। আপনি একটা পাকিস্তানের কুকুর, আপনি আমরা পাকিস্তানের তো, চর, যাই হোক, আপনি আমরা তো এখন আর পাকিস্তানের চর, পাকিস্তানের না, আমরা এখন বাংলাদেশে। আপনি পাকিস্তানের চর, এসে পাকিস্তানের চর। পাকিস্তান তৈরি করছেন আপনারা, পাকিস্তান তো আমরা চাইনি, পাকিস্তান মৌলানা ভাসানীরা চাইছে। পাকিস্তানের দালালি করেন, পাকিস্তানের এমবাসি থেকে টাকা নেন। পাকিস্তানের দালালি করছেন আপনারা, পাকিস্তান প্রতিষ্ঠা করছেন আপনারা, এই জন্য পাকিস্তান নামটা আপনারা স্মরণ করেন। আপনার দল, আপনার ভাসানের নামের দলের নামের সঙ্গে পাকিস্তান অন্তত কয়েকবার দলের নাম পাকিস্তান বানাইছে। সে নিখিল ভারত মুসলিম লীগ ছিল, তারপর পাকিস্তান মুসলিম লীগ বানাইছে আপনার মৌলানা ভাসানী। নিখিল আচ্ছা, এখানে পাকিস্তান আওয়ামী লীগ বানাইছে। নাসির ভাই, মুসলিম লীগের বহু হিন্দু ভদ্রলোক মুসলিম লীগ করতো, হ্যাঁ করছে তো, মুসলিম লীগ ওটা ঠিক আছে, 100%। মুসলিম লীগ করেছে, এই ভদ্রলোক কিছু জানে না।
এই মূর্খ লোককে আনেন না, এগুলো না না, ওইটা ওইটা আপনার সাথে শোনেন, বাজে লোক। আমরা বিভিন্ন বিষয়, নাসির ভাই, বিভিন্ন বিষয়ে তো আলোচনা হবে, তাই না? আলোচনা হোক না। আর আপনি 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 ভাসানী সম্পর্কে আপনি যতটুক জানেন, আপনি তো এটা নিয়ে গবেষণা করেন, আপনি তো এটা রিসার্চ করেন, এই জন্যই আপনি ইচ্ছে করে ভাষা এক কথা। আচ্ছা, আমরা আলোচনা ভাসানী নিয়ে অনেক আলোচনা হয়েছে, আসামে আমরা অন্য কথা বলি। আর আমি উনি কিন্তু রতনদা, আমি একটা কথা বলি, আসামে যে সমস্ত বাঙালিদেরকে নিয়ে গেছিল সেখানে সেটাই, মৌলানা ভাসানী হিন্দু মুসলমান ভাগ করে নিয়ে গেছিল। না না, অবশ্যই না। তো সে কি জানে? সেটাই। সে উনি জানে আসামে যান আ- কেন? আমি যখন গোবিন্দ উনি প্রামাণিক, বাংলাদেশের আসামে যেতে কেন? হিন্দু আচ্ছা আমি এখানে মুসলমান একটা কথা বলি, ছিল, আমি সেখানে ওখানে হিন্দু জায়গায় মুসলমান একটা মুসলিম নাসির এরিয়া ভাই, বানায় দিয়ে আসছে, নাসির মুসলিমদেরকে ভাই আমি, প্রতিষ্ঠিত করে ওখানে নাসির ভাই ভারতের আমি, সর্বনাশ করে দিয়ে আসছে। নাসির ভাই এখানে আমি একটা কথা বলি। ছিল গোবিন্দ কেন? গোবিন্দ প্রামাণিককে আমি যতটুকু জানি, উনি কিন্তু উনি আওয়ামী লীগার না, উনি কিন্তু আওয়ামী লীগার না, সে কিন্তু আওয়ামী লীগের না 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 না, সে সে- আওয়ামী লীগের না, সে ন্যাপেলে গালি দে, আওয়ামী লীগকে গালি দে, সে মৌলানা ভাসানীর গালি দে, সে কারে ভালো বলে? তার ভালো বলার লোকটা কে? না, সেই কথাটাই তো শুনতে চাই তার, ওনার মুখ বলেন, থেকে জিজ্ঞেস করেন যে তোমার ভালো বলার লোক কে? ভালো করলে না বলবো এ ভালো, যারা আর কেউ, সবাই তো আমাদের ধ্বংস করছে। এ আজকে নিজে আমরা এই দেশে আর কাউকে 100% ভালো হিন্দু বলে থেকে আজকে আমরা 8%-এ আমাদের একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছেন আপনারা সবাই আপনাকে মিলে। কেউ কোনো কথা বলে না, বিকজ আপনি একটা হিন্দু মাইনরিটির লোক রেসপেক্ট করে। আমি তো হিন্দু। আপনি যেই কথা আজকে বলেছেন আজকে, আমি আমার যেখানে যাই না, সেখানে ওই আপনার মতো একটা লোকরে আমি খুব নাসির ভাই, সম্মান করি। নাসির ভাই, ওই আমাদের প্রসঙ্গটা যাই আমি না। আমি একটা বাক্য আমি একবার আরেকটা আমি একটা বাক্য বলি। আমি আরেকটা আমাদের বিষয়, আচ্ছা এই দাদা, এই দাদা, বাংলার আমরা 100% হিন্দু ছিলাম, দাদা, সেই আমি আরেকটা 100% বিষয়, হিন্দু থেকে তারা নাসির ভাই, বিলুপ্ত ধ্বংস করতে 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 আজকে 8%-এ ঠেকেছে এরা সবাই মিলে, প্রত্যেকটা কমনাল, এই একটা তো লোকের মতো কোনো না, মানে না, এই নাই, না, ইয়ে, অসাম্প্রদায়িক চেতনা নাই। গোবিন্দদা, গোবিন্দদা, একটা অন্য বল। প্রসঙ্গে আমরা যাই। নাসির ভাই, যে সম্প্রতি আমি এই প্রসঙ্গটা বলতে চাইতেছি, এটা খুবই আলোচিত হয়েছে গোবিন্দ, আপনার এই বিষয়টা নিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানে যে জামাতের যে একটা বিশাল সমাবেশ হলো, এই সমাবেশে প্রায় কয়েক লক্ষ লোক ছিল। আপনি একজন হিন্দু নেতা হিসেবে, আমি, আপনি নাসির ভাই, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনি কথাটা শুনলেন, যে আপনি আপনি তো সেই সমাবেশে গিয়ে বক্তব্য রাখছেন, এরপরে কিন্তু আপনি হিন্দুদের কাছে কিন্তু আপনি কিছু বিতর্কিত, হিন্দুরা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি। তা আপনি বলুন তো, যে এজ এ, মানে একজন হিন্দু লিডার হয়ে আপনি যদি জামাত, সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের অনুষ্ঠানে যে গেলেন, সেটার উদ্দেশ্যটা একটু আপনি বলেন, যে কেন সেখানে আপনি আচ্ছা, গেছেন। প্রথম কথা হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে সংবিধানে নির্বাচন, সংবিধান সংস্কার এবং নির্বাচন সংস্কার, এই দুইটা জায়গায় আমাদের বক্তব্য আছে। কিন্তু যেহেতু আমরা বারবার অনুরোধ করেও আমাদের কথা তারা শোনে নাই এবং আমাদেরকে কোনো ডাকে নাই, তাহলে আমার কথাগুলো পার্লামেন্টে ওই সেই নির্বাচন সংস্কার কমিটি এবং সংবিধান সংস্কার কমিটি সহ দেশবাসীর কাছে জানানো দরকার। এবং জানানোর একটু সাউন্ডটা বোধহয় গন্ডগোল হচ্ছে আপনার ওখানে। জানানোর কথা বলতে তিনটা দলের অনুষ্ঠানে আমি গিয়েছি। সরাদ উদ্যানে দুটো ছিল, ইসলামী আন্দোলন এবং জামাত, আর একটা হচ্ছে প্রেস ক্লাবে ছিল হচ্ছে বিএনপি। তো হুম। তিনটা জায়গাতে গিয়ে আমাদের যে বক্তব্যটা, এই দেশের মাইনরিটি সমাজের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমি ওখানে উপস্থাপন করেছি, যে আপনারা যদি আমাদের কথাগুলো এই সংবিধানে না নিয়ে আসেন এবং নির্বাচন সংস্কারের মধ্যে না আনেন, তাহলে আমরা ভোট কেন্দ্রে যাবো না, ভোট দেবো না। এইটা হচ্ছে আমার বক্তব্যটা আমরা ক্লিয়ার করতে গেছি এবং আমরা চেয়েছি যে জামাত যেন আমাদের এই বক্তব্যটা নির্বাচন সংস্কার কমিটির মধ্যে উপস্থাপন করে, ইসলামী আন্দোলন যেন চেষ্টা করে যে আমাদের এই বক্তব্যটা সেখানে তুলে ধরার। কিন্তু বাস্তবতা হলো তারা কিন্তু এইটা করে নাই। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো এই জন্য তো আপনার যে হিন্দুরা যে আপনার সমালোচনা করতেছে, তো তাহলে তো এটা, এটা হিন্দু না তো, এরা তো আওয়ামী লীগ, আওয়ামী হিন্দু যারা, এরা মনে করে কি যে আমরা চিরকাল আওয়ামী লীগের দাসত্ব করব। মানে এই এই দাসত্বের বাইরে যাইতে চায় না। আপনি দেখবেন যে কোনো কুত্তা আপনার বাড়ি দীর্ঘদিন পোষা থাকলে, আপনি ওর গলার থেকে যদি আপনি ওই রশিটা ছেড়ে দেন, বেল্টটা ও ছাড়িয়ে দিলে, ও কুত্তা আবার কিন্তু আপনার বাড়ি চলে আসবে। ও চায় যে ওই দড়ি নিয়ে আপনি চিরকাল তার মানে টেনে নিয়ে বেড়ান। হিন্দুদের একটা দীর্ঘদিনের মানে চর্চা হইতে 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 এই দাসত্বের শৃঙ্খল থেকে যে বের হবে, এই মানসিকতা এখনো হিন্দুদের গড়ে ওঠে নাই। এখনো ওই টোপ দেয়, মানে যেমন এখন বিএনপি টোপ দিয়ে, তোমরা আসো, তোমাদেরকে পূজা উদ্যাপন, যে পূজার সময় 500 কেজি করে চাল দেবো, এই চাল বরাদ্দ করার দায়িত্ব তোমাদের থাকবে। ওনারা নিজেদের হিরো মনে করে, আর এই চাল তো আমার হাত দিয়ে দেবো, আমি তো নিজে মানে বিশাল কিছু। এই যে মানসিকতা, এই ছোট ছোট মানসিকতা আমরা গত 1000 বছর ধরে পরাধীন থাকতে থাকতে, এই পরাধীন মানসিকতা হিন্দুদের 90% মানুষের মধ্যে এই পরাধীন মানসিকতা রয়ে গেছে, যে কারণে এখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না এবং বের করার ক্ষমতাও আমার নাই।
আচ্ছা, নাসির ভাই, আচ্ছা, ওই যে গোবিন্দ প্রামাণিক ওখানে বক্তৃতা গিয়ে বলছেন কি যে পৃথক নির্বাচন এবং পিয়ার নির্বাচনের পক্ষে, যে উনি কিন্তু কথা বলছেন এই যে যে হিন্দুদের জন্য পৃথক নির্বাচন বা যে পিয়ার পদ্ধতি, যেটা আজকাল খুব আলোচিত হচ্ছে, এই প্রসঙ্গে একটু আপনি বলুন তো, কি মনে হয়? পিয়ার পদ্ধতি তো আর এইভাবে হবে না। পিয়ার পদ্ধতি যেটা তারা বলছে যে সেটা হচ্ছে যে এই আপনার প্রপোর্শনেটেড, প্রপোর্শনটা কিভাবে করবে, কারা কারা প্রপোর্শনটা করবে। এখন এটা তো কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। আর হুম, হচ্ছে উনি যেটা বলতেছেন যে আমি জামাত ইসলামের মিটিং এ গেছি, বিএনপির মিটিং, আপনার মানে ইয়ের মিটিং এ আসছি, এই যে এই সেটা কি বলে আপনি মানে গিয়ে আপনি মানে জামাত ইসলাম এ, এ, বলে আমি আমাদের দাবি উত্থাপন। তা আপনি আপনি কি কোনো সময় এ, আপনাদেরকে ডাকার জন্য ইয়েকে বলেছেন যে সেটা কি বলে আপনার গভর্নমেন্ট। গভর্নমেন্টকে, সরকারকে বলেছেন যে বলেছি। আপনার কোনো লিখিত কোনো প্রস্তাবনা আছে যে আপনারা কি আছে। করবেন? আপনি পিয়ার পদ্ধতি জামাত ইসলাম বলছে বলে জামাত ইসলামের মিটিং এ গিয়ে উনারা বললেন যে আমরা পিয়ার পদ্ধতি আপনার পক্ষে আছি। তাহলে উনার জন্য ন্যাপ খারাপ, উনার জন্য বিএনপি খারাপ, উনার জন্য আপনার আওয়ামী লীগ আওয়ামী খারাপ, লীগ। উনার জন্য সব খারাপ, উনার জন্য ভালো হয়ে গেল জামাত ইসলামে। পয়সা টাকা, পয়সা টাকা, আমার প্রশ্ন ওনার কাছে, পয়সা টাকা আর হ্যাঁ, কে প্রশ্ন আমি তার উত্তর দেই। আমি তো জামাতকে ভালো বলি নাই। জামাত একটা প্রস্তাব তুলছে, সেই প্রস্তাব তোলার আগে থেকে আমি বলতে চাচ্ছি যে আমাদের পৃথক নির্বাচন দিতে হবে। এটা বহুকাল আগে থেকে, এটা জামাতের কোনো প্রস্তাব না। আমি এটা আমার কথা বলেছি। এখন আপনার অনুষ্ঠানে গিয়েছি, আপনার অনুষ্ঠানে গেলেও যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ কথার অর্থ হলো জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব, সেটা তো আমারও দাবি। তো আমার দাবি যদি আপনি বলেন, তো আপনাকে সাপোর্ট করবো না আমি? এটা পৃথক নির্বাচনের কথা বলা নাই জামাত ইসলাম যে আমরা পৃথক নির্বাচন, আমরা জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব চাইছি। সেই কথাটা তারা বলছে, তারা ভোটার অনুপাতে চাইছে, আমি জনসংখ্যা অনুপাতে চাইছি। জনসংখ্যা। প্রপোর্শনাল, প্রপোর্শনাল দুই ভাবেই হয়, জনসংখ্যা অনুপাতেও হয়, পৃথক নির্বাচন হয়। জন স্টুয়ার্ট মিল এই ব্যাপারে বিশদ ভাবে ব্যাখ্যা করেছে যে কিভাবে পিয়ার হবে, দুই ভাবেই হতে পারে। জনসংখ্যা আমি আমার মতো করে চাইছি। জনসংখ্যা অনুপাতে জামাত ইসলামী বলে নাই, জামাত ইসলামী বলছে বলে নাই, তার কথা সে বলছে, আমার কথা আমি বলেছি। যে আমি জনসংখ্যা অনুপাতে চেয়েছি। এইটা বহু আগে, এই যে পৃথক নির্বাচন হিন্দুদের জন্য বা মুসলমানদের জন্য বা বৌদ্ধদের জন্য পৃথক নির্বাচন, এইটা বহু আলোচনা হয়েছে। এটা সুরঞ্জিত সেনগুপ্ত যখন বেঁচে ছিলেন তখনও আলোচনা হয়েছে। উনারা নাকচ করে দিয়েছে যে নো পৃথক নির্বাচন। সেটা অনেকেই বলেছিল যে শাহজিজ সবচেয়ে প্রথমেই বলেছিল শাহজিজ যে পৃথক নির্বাচন দিয়ে দিব। এটা আপনি মানে জানেন কিনা জানি না। এটা বিএনপির আমলে যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন শাহজিজ, তখনই তিনি বলছেন যে হিন্দুরা যদি ইয়ে করে তাহলে পৃথক নির্বাচনের ডিমান্ড করতে পারে। মিজান চৌধুরী আজকে বেঁচে নাই, মিজান চৌধুরীও কিন্তু এটা চিন্তা ভাবনা করেছিলেন আপনার মানে এই যে পৃথক নির্বাচন। কিন্তু তখন হিন্দু নেতৃবৃন্দ যারা ছিল, সুধাংশু শেখর হালদার বেঁচে ছিলেন, দেবেশ ভট্টাচার্য জাস্টিস তিনি বেঁচে ছিলেন। আপনার মানে আপনার এতগুলি কথার ভিতরে একটা কথা কিন্তু আমি আপনার সমর্থন করি, সেটা হচ্ছে যে কোনো হিন্দু প্রতিনিধি নেওয়া হয় নাই কেন। যেমন মানে দেবেশ ভট্টাচার্য প্রথম যিনি রক্ষী বাহিনীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন, যে দেবেশ ভট্টাচার্যের সন্তান হচ্ছে যে দেবপ্রিয় ভট্টাচার্য। সে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোককেও এই সরকার নিতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে যে এই সরকারের দৈন্যতা। আপনি মানে এই সরকারকে যে বিরুদ্ধে যেগুলি বলেছেন সব, এই সরকার সরকার গঠন করতে পারে নাই। এই সরকার সরকার আছে কিন্তু হি কুড নট গঠন করতে পারে নাই কোন সরকার। যেখানে যে সমস্ত লোকগুলো নিয়ে আছে এগুলি সব হচ্ছে দূর্ত লোক, কানিং লোক, যেগুলি যেগুলির সাথে অধিকাংশ লোকের সাথে ইয়ের কোনো সম্পর্ক ছিল না, আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। এগুলি হচ্ছে যে সেই রকমের লোক। আপনার এই কথাটা আমি বাড়ি যে আপনাদের হিন্দুদের, আপনার এই কথা আমি 100% একমত, আপনার সঙ্গে সহমত। আপনার এটার সাথে যে হিন্দুদের, আপনি মৌলানা ভাসানী সম্পর্কে কথাবার্তা বলার আগে ভালোভাবে পড়ে নেবেন। আমি সরি আপনার সাথে অনেক কথা উল্লেখ না না, ওটা কোনো ব্যাপার না। এই প্লিজ। গোবিন্দদা, আমি একটা কথা বলি, নাসের ভাই কিন্তু আপাদমস্তকে একজন সেকুলার পার্সন হইতে পারে। ভিন্ন, আমরা তো ভিন্ন প্ল্যাটফর্ম, ভিন্ন মত থাকতেই পারে এটা, এবং এটাই তো ডেমোক্রেসি। ডেমোক্রেসির সৌন্দর্যও কিন্তু এইটা, আপনারটা আপনি বলবেন, আমারটা আমি বলবো, ওনারটা উনি বলবেন। তা আমি আজ পর্যন্ত, আমি তো অনেকদিন যাবত নাসির ভাইকে চিনি, উনি আমাকে স্নেহ করেন না, নাসির ভাই অন্যরকম, অসাম্প্রদায়িক মানুষ। আমি নাসির ভাইয়ের ওনাকে সঙ্গে আমি রেসপেক্ট দীর্ঘদিন করি। আমি একসঙ্গে টকশো করছি। ভালো মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, এ ব্যাপারে সন্দেহ নাই। আমি অতীতের কাহিনী বললাম। না, আপনি মানে মৌলানা সাহেব সম্পর্কে কথা বলার সময় মৌলানা সাহেব একজন আপাদমস্তক অসাম্প্রদায়িক লোক। না না, বাংলাদেশের উনি উনি অসাম্প্রদায়িক হলে আওয়ামী লীগের সভাপতি হতেন না। কারণ না আওয়ামী লীগ যেদিন গঠন হয়েছে ওই আওয়ামী দিন একেবারে
হিন্দু বিদ্বেষ নিয়েই গঠন হওয়া। নো 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 নো, এটা আপনি পার্টি বাজে বাজে একটা। এটা সরাসরি আত্মজীবনীতে স্পষ্ট করে বলি দেয়, সরদ্দের ভাষণ বলা আছে যে তারা পার্লামেন্ট থেকে হিন্দুদের বের করতে চায়, কারণ পাকিস্তান তৈরি হয়েছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান তৈরি করার জন্য, কিন্তু পার্লামেন্টে হিন্দুরা 72টি সিট নিয়ে গেছে, এটা পাকিস্তানের জন্য ক্ষতিকর, এবং পাকিস্তান থেকে এই পার্লামেন্ট থেকে হিন্দুদের বের করতে হবে। আপনি এবং বের করার অজুহাত হচ্ছে তারা বলছে যদি আমরা বাঙালি জাতীয়তাবাদ গড়ে দেই তাহলে হিন্দুরা বাঙালি জাতীয়তাবাদে মিশে যাবে, তখন আর হিন্দুত্ব থাকবে না, অতএব এটা আমাদের জন্য সুবিধা, দুই পাকিস্তানের জন্য আমাদের সুবিধা। আপনি এটা তার ভাষণে বলছেন। আপনি একটা রং ইন্টারপ্রিটেশন দিচ্ছেন আপনি, মানে না না, এটা আপনি সরাসরি মুসলিম আত্মজীবনীতে থেকে স্পষ্ট করে বলে দেন, যদি বলেন আপনার আপনার মোবাইল নাম্বার দেন, আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আপনি মানে রানা ভাসানীর বিরুদ্ধে পাকিস্তানিরা ছাড়া কেউ বলে না। দিস ইজ দি থিংস। উনি আওয়ামী লীগের প্রথম সভাপতি, মৌলানা ভাসানী আওয়ামী লীগের প্রথম সভাপতি এবং একটা হিন্দু বিদ্বেষী সংগঠনের প্রথম সভাপতি সে। উনি তো গঠন করেছেন আওয়ামী লীগ, তো উনি গঠন করেছেন। মানে আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগ গঠন করতে হিন্দুদের পার্লামেন্ট থেকে বের করার জন্য, এবং শুধু উদ্দেশ্যটাই ছিল আওয়ামী লীগ গঠন করতে হিন্দুদের পার্লামেন্ট থেকে বের করার জন্য। এবং 1960 সালে যে নির্বাচন, 1954 সালে হিন্দুদের 72টি সিট, আমি এক মিনিট 1954 সালে হিন্দুদের 72টি সিট, হিন্দুদের 69, 2 জন বৌদ্ধ 1 জন খ্রিস্টান। আর এইটে যখন যৌথ নির্বাচনে আনলো 1960 সালের নির্বাচনে হিন্দু পাইছে মাত্র 3টা সিট। সেটা ভেঙে গেল 1962 সালে যে নির্বাচন, সেখানেও পেল 3টা সিট। তার মানে ভাসানী সাহেবরা চেয়েছেই যে পার্লামেন্ট থেকে হিন্দুদেরকে ছুড়ে ফেলে দিতে, এবং সেটা সফল তারা। এইটা এইটা আপনি যেটা বলছেন সেটা ঠিক না, সেটা ঠিক না। এটা হচ্ছে যে পাকিস্তানের পার্লামেন্টে হিন্দুরা কোনো জায়গা পেত না, কোনো কথা বলতে পারতো না। 54টা আসন ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টে 10%, এখানে 30% চাকরিতে কোটা ছিল, সবকিছু বাতিল করে ফেলছেন আপনারা আমাদেরকে মানে ছুড়ে ফেলে দেওয়ার জন্য। আওয়ামী লীগের এইভাবে শোনেন, শরদ্দি সাহেব একটা ভাষণ দিয়েছে ওই সময়, সে কয়েকটা জেলার উদাহরণ দিয়েছে, বলছে খুলনা জেলায় হিন্দু মুসলিম অধিবাসীর সংখ্যা প্রায় সমান, সেখানে পৃথক নির্বাচন ব্যবস্থায় 8 জন হয়েছে মুসলিম, 7 জন হয়েছে হিন্দু, মানে হিন্দু মুসলিম প্রায় সমান। অথচ জেলা বোর্ডে যেখানে 30 সদস্যের মধ্যে যৌথ নির্বাচনে 28 জন হয়েছে মুসলিম, 2 জন হয়েছে হিন্দু। বলছে যে যদি যৌথ নির্বাচন করতে পারি তাহলে হিন্দুরা পার্লামেন্ট থেকে সর্বক্ষেত্র থেকে বের করা সম্ভব। এবং শুধু ওইখানে না, ফরিদপুর জেলা বোর্ডের কথা বলছে, তারপরে হচ্ছে দিনাজপুরের কথা বলছে, উদাহরণ দিয়ে দিয়ে এইভাবে দিয়ে বলছে যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করার একমাত্র পথ যৌথ নির্বাচনে নিয়ে আসা। এটা তো সুপরিকল্পিত ভাবে হিন্দু বিদ্বেষ নিয়ে এটা করা। উনি সেই দলের উনি সভাপতি। দ্যাট ইজ নট ট্রু। দিস ইজ কোনোভাবেই এটা তো শরদ্দির আত্মজীবনীতে আমি মুখস্থ বললাম না, আপনি বলেন, আমি আপনাকে কপি সহ আপনাকে। সরওয়ার্দী তো নিজেকে ডিফেন্ড করার জন্য আত্মজীবনী লিখছে। সরওয়ার্দী তো বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করতেন না। সরওয়ার্দী তো পাকিস্তানের মৌলানা ভাসানী তো 1954 সালে 57 সালেই বলেছে আসসালামু আলাইকুম। দ্যাট মিন্স যা করে করুক, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে আপনি কি পাকিস্তানে থাকলে কি আপনি শান্তিতে থাকতেন, সুখে থাকতেন, ভালো থাকতেন? এখন তো মনে হচ্ছে, এখনকার যে পরিস্থিতি মনে হচ্ছে পাকিস্তান থাকলে আমি ভালো থাকতাম। আমরা বরং এই বাংলাদেশ আসার পরে আমি পাকিস্তান আমাদেরকে এনিমি করে নাই, কিন্তু বাংলাদেশ সরকার আমাদেরকে এনিমি প্রপার্টি করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি কেড়ে নিয়েছে। একটু বলে নেই, পাকিস্তান রমনা কালী মন্দির ভেঙে নাই, কিন্তু বাংলাদেশ সরকার রমনা কালী মন্দির ভাঙছে। পাকিস্তান রাজধানী মার্কেট দখল করে নাই, রাজধানী মার্কেটটা হচ্ছে মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুর। এরকম অন্তত কয়েক হাজার হিন্দু মন্দির এই বাংলাদেশ সরকার দখল করে নিয়েছে, হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি দখল করছে। পাকিস্তান সরকার কোনো হিন্দু মন্দির, হিন্দু সম্পত্তি দখল করে নাই। সেটা সেটা পাকিস্তানের ব্যাপার। পাকিস্তান আপনি মানে তাই আপনি বলতেছেন যে এই যে সোহরাওয়ার্দী সাহেব যে পাকিস্তানের পক্ষে ছিল, তিনি যে ইয়ে করে সেটাকে কি বলছে, তিনি যে পাকিস্তানের পক্ষে যে সাহিত্য শাসনের ব্যাপারে কোনো কথা বললেন নাই, বলে যে আমি প্রধানমন্ত্রী হওয়া মানে 90% সাহিত্য শাসন হয়ে যাওয়া, 98% সাহিত্য শাসন হয়ে যাওয়া, এই সবগুলো ঠিক আছে। তাই আমরা যে কথা বলতে চাই, ভারত যখন ভাগ হয়েছে এই ভাগের পক্ষে আমরা ছিলাম না। আপনারা যারা অসাম্প্রদায়িক চেতনার লোক তারাই পাকিস্তান বানাইছেন, মুসলিমদের চিন্তা চেতনা, ভারতকে হিন্দুদের সঙ্গে থাকা যায় না। আবার ভুল পাল্টায় তারাই আবার আমাদেরকে পার্লামেন্ট থেকে বের করার জন্য অসাম্প্রদায়িক হয়েছে, মানে কখনো সাম্প্রদায়িক কখনো অসাম্প্রদায়িক। মানে আপনারা যাকে বলেন যে লোক সাহেব, তিনি ছিলেন বাংলাদেশকে বিরুদ্ধে, বাংলাদেশের একসাথে বাংলাদেশ স্বাধীন এক রাখার। উনি কিন্তু মৌলানা ভাসানী থেকে শুরু করে সোহরাওয়ার্দীও কিন্তু বাংলাদেশকে এক রাখার পক্ষে ছিল, কিন্তু পারেন নাই। চিত্তরঞ্জন উনি বাংলাদেশকে এক রাখার পক্ষে ছিল। সুভাষ এরা বাংলাদেশ বলতে মুসলিম বাংলাদেশ চেয়েছে, ভারত থেকে আলাদা করে
মুসলিম মুসলিম বাংলাদেশ করতে চেয়েছে। আপনি আরেক আমার কথা হচ্ছে যদি আপনি হিন্দু মুসলিম একই ভাবেন তো ভারত ভাগ চাইলেন কেন? আরেক প্রশ্ন তুলতেছেন, যেটাও আপনার ঠিক না। সুভাষ চন্দ্র, চিত্তরঞ্জন বোস, এগুলো আপনার সেগুলো সুভাষ ভারত চেয়েছে, কিন্তু আমাদের চিত্তরঞ্জন হচ্ছে বাঙালি বলতে বাঙালি বাঙালি বলে তারা বাংলা ভারত থেকে বাংলা আলাদা করতে চাইছে। মরানা ভাসানীও তাই চেয়েছিল। মরানা ভাসানী কেন আসাম। তা হবে কেন? আবার বাঙালি বলেন কেন? অসাম্প্রদায়িক বিশ্ব মানে অসাম্প্রদায়িক মানে তো সারা পৃথিবীর সমস্ত মানুষের মানে এক চিন্তায় আনবেন। আপনি কেন বাঙালি আলাদা করতে চান? আপনার উদ্দেশ্য হচ্ছে বাঙালি আলাদা করলে পরে টোটাল মানে মুসলিম বাংলা হয়ে যাবে, হিন্দুদেরকে এখান থেকে তাড়ানো সুবিধা হবে। এখন যেমন হিন্দুরা এখান থেকে তারা খেয়ে পশ্চিম বাংলা দিয়ে আশ্রয় নিতে পারে, তখন তাও পারতো না। সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে, আপনি পাকিস্তান পাকিস্তান করতে করতে বড় পুরোপুরি পাকিস্তানি হয়ে গেছে। আমরা পাকিস্তানের পাকিস্তান হিন্দুদেরকে তো আমরা চাই নাই, পাকিস্তান তো আপনারা হিন্দুদেরকে চেয়েছেন। যেভাবে বলাৎকার করেছে, যেভাবে হিন্দু রমণীদেরকে পাশবিকতা করেছে, যে সমস্ত হিন্দু রমণীদেরকে বীরঙ্গনা করেছে, এগুলি সবাইকে আপনি জায়েজ দিতেছেন। এগুলি ও সব বাবা, এটা শোনেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কি করেছে? সুলতান মাহমুদ বলতে যে সুলতান নামের যে ডাকাত মাহমুদ, তারা কি করেছে? মোহাম্মদ ঘুরি কি করেছে? গজনিতে নিয়ে লক্ষ লক্ষ মেয়ে নিয়ে তো গজনিতে নিয়ে বিক্রয় করছে ভারতের মেয়েগুলো। ওদেরকে আপনারা তো তাদের উত্তরসূরি। আপনি ওদেরকে দিয়া পাকিস্তানের এই ইয়েকে, ইয়াহিয়া খানকে, তাদেরই উত্তরসূরি। তাই না? এদের কাজই তো এইগুলো। আপনারা তো ইয়াহিয়া লুটপাট খান করতে কিসের অংশ বানাইছেন? দুদিন সোমনাথ মন্দির 17 বার লুট করছে আপনারা। সোমনাথ মন্দির দ্বারা আমরা 17 বার লুট করছে, কাশী বিশ্বনাথ মন্দির দ্বারা লুটপাট করেছে। শুনেন, আপনারা তো তাদের সাপোর্ট করেন। আপনি তাইলে আপনারা রক্ষা করতে পারেন না এতগুলি হিন্দু মিলে হ্যাঁ, রক্ষা, এইটা বলেন আমরা পারি নাই। এইটা বিকজ আমাদের ব্যর্থতা, আমরা পারি নাই, কিন্তু আপনারা লুটপাট রামসূত্র করেছেন। রামসূত্র হরিজন যারা ছিল তাদেরকে আপনি মানুষ মনে করতেন না, এবং মুসলমান আমরা কারে মানুষ মনে করলাম কারো মনে করলাম সেটা না। নমঃশূদ্রতা আমার মন্দির লুট করে নাই, আপনারা আমার মন্দির লুট করছেন, আমার বাড়ি এরা দখল করছেন, আমার স্বাগত সম্পত্তি জানিয়েছে। কেড়ে নিতেন, আমাদের মেয়েদেরকে নিয়ে গজনিতে নিয়ে বিক্রি করছেন। হিন্দুকুশ পর্বতে ওইখানে একদিনে প্রায় 50,000 হিন্দু মেয়ে ওইখানে তুষারপাত হয়ে মারা গেছে, যেখানে ওই পর্বতের নাম হচ্ছে হিন্দুকুশ পর্বত। ব্রাহ্মণ্যবাদী মানে হিন্দু হিন্দুরা জগৎ কুশে কুশে মারা গেছে। এই ধরনের কোন কাহিনী কি আমরা মনে করেন আমরা জানি না? হরিজনদেরকে, শুনেন, হরিজনদেরকে এবং অন্যান্যদেরকে তারা আমার পাত্তা দরকার নাই হরিজনদের প্রতি এত দরদ আপনার আছে। হরিজনদেরকে চাকরি বাকরিতে কোঠা দিচ্ছেন দেয়। আপনারা, এই জন্য তো বলছেন যে ঠিক আছে হরিজনদের হিন্দুরা ভালো দেখে না, আমরা হরিজনদের এমপি বানাবো, পার্লামেন্ট বানাবো, মন্ত্রী বানাবো, এমপি রাষ্ট্রপতি মানে ভারতে যেমন একজন হরিজনদের রাষ্ট্রপতি বানাইছে। এর আগের যে কোবিন্দ সেও হরিজন রাষ্ট্রপতি বানাইছে। আপনারা কোনোদিন রাষ্ট্রপতি বানাইছেন যে হরিজনদের প্রতি আমার দরদ আছে, একবার প্রধানমন্ত্রী বানাই, একবার রাষ্ট্রপতি বানাই দেই, আমাদের মানে বন্য হিন্দুদের দরদ নাই, আমাদের দরদ আছে, করছেন কোনোদিন? পাকিস্তানে তো বুড়ি বুড়ি হিন্দুকে রাষ্ট্রপ্রধান বানাইছে, তাই আরে না? দরকার নাই। আপনারা কি বাংলাদেশের কোন হরিজনদের আপনি একবার মন্ত্রী বানাইছেন, আপনি একজন রাষ্ট্রপতি বানাইছেন, একজন প্রধানমন্ত্রী বানাইছেন? পাকিস্তান হরিজনদের প্রতি তো বড় দাগ লায়ে পড়তেছে আপনার। পাকিস্তানে হিন্দুদেরকে যারা বলাৎকার করেছে তাদেরকে রাষ্ট্রপ্রধান বানাইছে। পাকিস্তানিরা করবে কেন? মুসলিমরা করছে, এটা পাকিস্তানি বলবেন কেন? সেই আরো 1000 বছর আগে থেকেই করতেছে, কে কইছে? 1000 বছর আগে থেকে 1000 বছর আগে তো আপনার পূর্বপুরুষরাই করছে। 1000 আপনার আপনি যদি আপনারা যারা আছেন আপনাদের পূর্বপুরুষরা এটাকে নিজেদের গৌরব মনে করছেন। আপনি যে একজন মূর্খ এই বিষয়ে, এটা প্রমাণ হচ্ছে যে কেন? মুসলমানরা ভারতে আসছে 570 খ্রিস্টাব্দে, 750 খ্রিস্টাব্দে। হ্যাঁ, কি জন্য আসছে? লুট করার জন্য। কিন্তু মুসলমান ছিল না এখানে। লুট করার জন্য, ডাকাতি করার জন্য আসছে, লুট করার জন্য। আচ্ছা, তারা আসে মন্দির লুট করছে, আপনি ডাকাতি জানেন, করবে, আপনি হিন্দু হিস্ট্রি মেয়েগুলো জানেন, আপনি ধর্ষণ একটা করে নিয়ে মূর্খ। চলে। আপনার এই সমস্ত লোকের সাথে তো আপনি আমার সমস্যায় পড়ে ফেলাই দিতেছেন। কেন সোমনাথ মন্দির লুট করছে কারা? আরে বাদ দেন, 750 খ্রিস্টাব্দে মুসলমানরা না, আসছে। কারা লুট করছে? না, কাশী বিশ্বনাথ মন্দির 750 করছে আগে কারা? আপনারা কি করছেন? হিন্দুরা কি করছে? আমাদের 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 প্রতিমাগুলো দেবলবন্দের লুট জাদুঘরে গেছে কেমনে? নিজেরা নিজেরা হেঁটে জাদুঘরে গেছে। মুসলমানরা হিন্দুদের ওইখানে আসিয়া তারা হিন্দুরা তাদেরকে স্বাগত জানিয়েছে, বিকজ কারা তারা স্বাগত জানাইছে? কারা হিন্দু স্বাগত জানাইছে? হিন্দু শোনেন, মুসলিমদের প্রতি থেকে রক্ষা শোনেন, পাচ্ছে। মুসলিমদের স্বাগত জানায় নাই, মুসলিমদের প্রতি এতটা ঘৃণা ছিল। আপনি আল বিরুনির ভারত তত্ত্ব পড়বেন যে মুসলিমদেরকে তারা দস্যু দানবের বংশধর মনে করতো। যে মুসলিমদের, শোনেন, আজ 1000 বছর পরেও কোন হিন্দুরা মুসলিমদের মতো নাম ব্যবহার করে না, মুসলিমদের মতো পোশাক পরে না, মুসলিমদের মতো খাদ্যাভ্যাস করে না, মুসলিমদের কৃষ্টি কালচার মানে না। আপনি কি 200 বছর আগে ইংরেজ আছে, ইংরেজদের মতো আমরা পোশাক পরি, ইংরেজদের মতো নাম রাখি, ইংরেজদের মতো খাবার গ্রহণ করি, কিন্তু মুসলিমদেরকে মানে এখনো এতটা ঘৃণা করতো যে তাদের ছুইলে পরে তার কলস, জলের কলস ফেলে ফেলে দিয়ে আসতো, পরে উঠতে দিত। আপনি স্বাগত জানাবে তাদের? আল বেরুনি আচ্ছা, দাদা দাদা নাসির ভাই, আপনার আলোচনাটা কিন্তু ছিল বাংলাদেশ কেন্দ্রিক, কিন্তু আলোচনাটা এমন এক পর্যায়ে যাচ্ছে যে আল সেটা বেরুনির সেই ঐতিহাসিক দিক সেগুলি তো ঠিকই আছে, বলাই যেতে পারে। সমাজতত্ত্ব আপনি পড়েছেন? আল বেরুনি
সমাজতত্ত্বটা পড়েন। আপনার আলবেরুনি পড়তে হবে না, আপনার রেবতী বর্মন, যে বর্মনের আপনার গঙ্গা থেকে বলগা বইগুলি পড়েন কিভাবে সমাজ। গঙ্গা থেকে গঙ্গা রেবতী বর্মনের না, এটা আর কমিউনিস্টের লেখা আর কি। সরি, মানে বর্মন না, হ্যাঁ, ওটা হচ্ছে গঙ্গা থেকে বলগা, বল- রাহুল বল- রাহুল থেকে গঙ্গা। সংস্কৃতন, রাহুল সংস্কৃতন সে একজন কমিউনিস্ট মাটি, সে কমিউনিস্টের মতো রাহুল, করে। কমিউনিস্টরা শোনেন, একজন ব্যক্তি যখন এক মানে চিন্তা চেতনা ভিন্ন হয়, সে ওইভাবে লিখবে। এটা এটা কোনো ঐতিহাসিক বই না, সেটা একটা উপন্যাস মতো লিখতে এসেছে। সমাজ বিকাশের বই। আপনি সমাজ কিভাবে বিকশিত হয়েছে, ওইটা তার আন্দাজ, এটা সমাজ ওইভাবে বিকশিত হয়নি। উনি যেভাবে বলছে ওটা অবৈজ্ঞানিক তথ্য, ওইভাবে বিকশিত হয়নি। ওইভাবে বিকশিত হলে আপনার আজকাল আপনি যে শিডিউল কাস্ট বলতেছেন, এই কাস্টের উদ্ভবের কথা বলা আছে, কিভাবে শিডিউল কাস্ট হচ্ছে। আপনি কোন ধর্মীয় গুরু না, আপনি হিন্দুদের কোন আমিও না, আমি ধর্মগুরু তো আমি দাবি করি নাই। ধর্ম প্রচার, তাহলে আপনি কি আমি করেন? কিছুই না, আপনি আমি কিছুই না, আমি অ্যাডভোকেট। পাকিস্তানের ট্যাবলেট খেয়ে পাকিস্তানের পক্ষে গান গান। পাকিস্তান তৈরি করছেন আপনারা, ট্যাবলেট আমি খাবো কেন? আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে। এখন খান, আমরা এখন 47 সালেও পাকিস্তানের বিরুদ্ধে, এখনো বিরুদ্ধে। চিন্তা করে দেখেন। না না, আমরা ওটা অন্য প্রসঙ্গ, আমাদের সময় হাতে নেই, এবং অন্য প্রসঙ্গে একটু নাসির ভাই আমি আরেকটা একেবারে লাস্ট পর্যায়ে আমরা 1 মিনিট করে। নাসির ভাই, এই যে ফেব্রুয়ারির নির্বাচনের যে ডেটটা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচন হবে? নির্বাচন হতে পারে, নির্বাচন নির্বাচন ছাড়া এই সরকারের কোনো পথ নাই। এই সরকার পালাতে চায়, এই সরকার পালিয়ে যেতে তাকে নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া আর কোনো পথ নাই। নির্বাচন যদি না দিতে চায় তাহলে অবশ্যই ইউনূস সাহেবকে ভাষণ দিয়ে, ইউনূস সাহেবের সমস্ত সহকর্মীদেরকে নিয়ে বলতে হবে যে আমরা চলে গেলাম, মানে আর্মি দেশ শাসন করেন, আর সেটা বলে যেতে হবে। কারণ ইউনূস সাহেবের পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। উনি সবকিছুই উনি গোলাই গোলাই ফেলছেন। উনি উনার আত্মীয় স্বজনদেরকে সেখানে চাকরি দিয়েছেন, উনি উনার জানাশোনার লোকদেরকে চাকরি দিয়েছেন, উনি উনার সাথে যারা ছিল, যাদেরকে উনি চিনতেন, তাদেরকে চেনার বান করে না, অচেনার বান করে। উনি এরকম লোক। বেসিক্যালি হচ্ছে যে উনি একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। আমি বলবো না যে তিনি অসৎ লোক, সেটা বলবো না। উনি যদি গ্রামীণ ইউনিভার্সিটি করবেন, সেটা ভালো জিনিস, করতে পারেন। কিন্তু উনি নিজের জন্য, নিজের নামে, নিজের ইয়েতে উনি সবকিছু করছেন। এখন কাজেই উনাকে এখন আর উনি চলে যেতে হবে, চলে যেতে হবে। উনি হয়তো নির্বাচন দিয়ে গেলে, যেতে পারলে উনার জন্য মঙ্গল। আর উনি সেটা করবেন। আর যদি সেটা করতে না পারেন, তাহলে উনাকে বলতে হবে যে আমি নির্বাচন দিতে পারলাম না। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে। এটা ফেব্রুয়ারি তো লাস্ট ক্যালেন্ডার না, এরপরেও ক্যালেন্ডার আছে। সেটা আমি বলতে পারবো না যে এখন মানে ফেব্রুয়ারিতেই হতে হবে বা ফেব্রুয়ারিতেই হবে। এটা হচ্ছে যে বিএনপির দাবি অনুসারে করছে। তো এখানে তো আরো অনেক ইয়ে আছে, অনেকগুলো তো ইয়ে আছে, সেটা কি বলে, পার্টি আছে। সেই পার্টিগুলোর কি বলে সেটা দেখতে হবে। এখন তো একটা বিএনপির দাবি অনুসারে ফেব্রুয়ারিতে করেছে, তো সবকিছু তো আর বিএনপির দাবি অনুসারে হবে না। এটা হয়তো কিছুটা পিছিয়ে যেতে পারে, বাট নির্বাচন হচ্ছে যে ওনার জন্য বেহেতর পন্থা, বেহেতর পন্থা। এবং মানে জাতিসংঘ সেটা বলে দিয়েছে যে নির্বাচন করে ফেলেন। এবং মানে আমার যতটুকু ধারণা, জাতিসংঘ বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কথা ছাড়া কোনো কথা বলে না। আমেরিকার কথায় এটা মানে খুব সম্ভবত সেটা নির্বাচন আগে করে ফেলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে উনার এই যে প্রফেসর ইউনূস সাহেব, উনি অনেক কিছু করতে পারতেন। উনার কিন্তু আমি বলবো না যে উনি একটা ইয়ে করেছেন, উনি কোনো অসৎ উদ্দেশ্যে, অসৎ হয়ে অনেক কাজ করেছেন, সেটা বলবো না। উনার কিন্তু সারা বিশ্বব্যাপী উনার পরিচিতি আছে, বাংলাদেশের জন্য একটা গৌরব। উনার কিন্তু এই গৌরব থাকতে থাকতেই উনাকে ভালোভাবে হৃদয় ভাবে উনার চলে যাওয়া বেটার। এবং মানে নির্বাচন যত তাড়াতাড়ি হয় ততই এখন মনে হচ্ছে যে মঙ্গল। ওকে, অনেক 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 ধন্যবাদ দাদা। 1 মিনিট, আপনি ওই যে ইলেকশন সম্পর্কে আপনার কি ধারণা, যে নির্বাচন হবে? যে নাসির ভাই তো একটা ওনার এক্সপ্লেনেশন দিলেন। না, ওনারা তো বলেন যে মানে নির্বাচন করেই ছাড়বেন। আর সেই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, সে তো নাছোড়বান্দা, তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে, তারাও চেয়ারে বসতে চায়। তো দুটো কারণে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু যদিও অন্য দলরা তারা চায় যে আগে সংস্কার তারপরে। এখন এই দুই দ্বন্দ্ব কতটা হবে আমরা জানি না। আর ইউনূস সাহেবের যে বিষয়টা বললেন, আমাদের পার্শ্ববর্তী দেশে লালকৃষ্ণ আদভানি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন পাঞ্জাব ইউনিভার্সিটি তাকে একটা ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিলেন। উনি বলছেন যে না, আমি একটা চেয়ারে বসে আছি, এই অবস্থায় বসে আমি কোনো উপঢৌকন উপহার নিতে পারি না, আমি যখন ক্ষমতা না থাকে তখন আপনারা দিয়েন। তো আমার কথা হচ্ছে যে উনি সজ্জন ব্যক্তি, উনি চেয়ারে বসে
ওই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নিজের প্রতিষ্ঠানের ট্যাক্স মওকুফ, এই কাজটা উনি নৈতিকতা অনুযায়ী উনি করতে পারেন না। ধন্যবাদ। আচ্ছা, নাসির ভাই যে বললো যে উনি ইউনিট সরকার মোটামুটি ভাবে আর পারতেছে না, তাকে চলে যেতে হবে, এটার সঙ্গে কি আপনি একমত? না, চলে যেতে হবে বলতে গেলে বাজারে মানে সাধারণ জনগণের মাঝে দুই ধরনের বক্তব্য চালু আছে। একটা হচ্ছে মানে ব্যাংক ট্যাঙ্ক যা ছিল লুটপাট করা তো মোটামুটি শেষ, এখন তার মানে খাওয়া দাওয়ার দীর্ঘদিন বসে থেকে লাভ নাই, অতএব এটা দিলেই হয়। আর একটা হচ্ছে যে তারা বিএনপির চাপ একদিকে, আবার একদিকে জামাত ইসলামের অন্য দুই গ্রুপের রশি টানাটানির মধ্যে তো আছেই, তো ছেড়ে দে মা কাঁদে বাসি এইরকম একটা অবস্থা তো আছেই, চলে যেতে পারে। কিন্তু তারপরেও তার মধ্যে অনেকের ধারণা তার মধ্যে একটা লোভ আছে যে যদি জাতীয় সরকার একটা দুই পক্ষের গ্যাঞ্জাম বাধায় আবার একটা জাতীয় সরকার টরকার করে দীর্ঘদিন থাকা যায় কিনা এই ধরনের। আমি তো আর তাদের কাছে শুনি নাই, সে আমার সঙ্গে সরাসরি আলাপ হয় নাই। এই সাধারণ মানুষের যে চিন্তা, সাধারণ মানুষের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে এই ধরনের কথাবার্তা চলছে। আচ্ছা নাসির ভাই, ইন্টারেস্টিং যে উনি যে বললো একটা কথা, আমরা 30 সেকেন্ড আমরা শেষ করবো 1 মিনিটের মধ্যে পুরা। এই যে বললো যে উনি আবার একটা এই যে জগা খিচুড়ি মার্কা জাতীয় সরকার টরকার করে কি আবার থাকার কোনো যে, ইয়ে মানসিকতা বা কি কিছু এরকম কিছু হইতে পারে মনে এটা হয়? ওনার সময় চলে গেছে, ওটা করতে পারতেন উনি শুরুতেই। এখন মানে ওনার এই সময় না আর নাই, কারণ উনি জাতীয় সরকার করলে উনি আসেই করে ফেলতে পারতেন, সেটা উনি করেন নাই। উনি কাকড়িয়া আলোচনাই করে নাই যে আমি এইভাবে কিভাবে সরকারটা করব, কিভাবে ইয়ে করবো, সেটা নিয়ে কোনো আলোচনাই করেন নাই। এখন উনি কার উদ্দেশ্য নিয়ে কার ইয়ে নিয়ে করছে সেটা আমি জানি না, বাট উনার এখন আর জাতীয় সরকার করার মতো সময় নাই। উনার সময় ইজ ফিনিশ। তার তার আর মানুষও হয়তো জনগণ হয়তো তাকে আর এইভাবে অ্যাকসেপ্ট করবে না। যেভাবে যেভাবে সারা দেশে হিন্দু মারা হচ্ছে, হুম। আমি মানে এখানে কারণ উনি আছেন সেই জন্য বলছি, হুম। যেভাবে সারা দেশে মুসলমান পাগল বলে ইয়ে বলে মানে মুসলমান মারা হচ্ছে, নুরা পাগলাকে যেভাবে মারার পরে খবর থেকে আইনা দাফন করা হচ্ছে, তো এইগুলি তো ইনু সরকারের কোনো কিছু না। একজন লোক 3,500 লোককে আপনার দিয়ে ইয়ে করেছে, ওই যে তারা নুরা পাগলাকে ইয়ে করার জন্য 3,500 লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে, একজন লোকও গ্রেপ্তার করতে পারে নাই, নট এ সিঙ্গেল ওয়ান। আপনি মানে এই সরকারের কত অথর্ব সরকার আপনি চিন্তা করে দেখতে পারছেন? এই 3,500 লোকের যে মামলা দিয়েছে, পুলিশরা প্রত্যেক জনের কাছ থেকে মামলা টু পাস খাইতেছে। এটা ভালো হয়েছে, আরো বেশি পয়সা পুলিশে পাইবো। হ্যাঁ, এটা আপনি এতদিন র্যাবের দোষ দিতেন, র্যাব ধরে ধরে নিয়ে গিয়ে পুষে নিত, এখন পুলিশ যারা ধরবে 3,500 লোক এগুলি ধরে ধরে নিয়ে গিয়ে পুষে দিয়ে ছাড়বে। 3,500 মামলা ইয়ে করে দিচ্ছে। প্রিয় আপনার দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী করেনটা কি তিনি? কাজে এই সরকারের আর জাতীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ফালতু কথাবার্তাও বলে বিভিন্ন পাবলিকলি, বিভিন্ন জায়গাতে গিয়ে যে সমস্ত বলে কথাবার্তা, যেগুলো এই অন্যরকম শুনতে। সমস্যা তো হচ্ছে সেখানে, সমস্যা তো হচ্ছে যে সেখানে। তো আমি আমি মানে গৌতমদার বিরুদ্ধে মৌলানা ভাসানীর সম্পর্কে কোনো কিছু না বললে উনি ভালো করতেন। আমি আবার সরি যে না না না, ওটা ওটা ঠিক আছে, আর আলোচনা একদিকে আলোচনা, ক্লিয়ার আলোচনা হওয়া ভালো, যে ঠিকই আছে, এতে এমন কোনো কিছু হয় নাই। গোবিন্দ দাও একজন শিক্ষিত লোক, আপনি আগে একজন ফেয়ার টক সাংবাদিক, সাংবাদিক মানেই নিরপেক্ষ বা ফেয়ার টক করে বা আপনি স্পষ্ট কথা বলেন, এটা হইতেই পারে, মানুষের কাছে এটা ভালো লাগবে। আমি তো মনে করি যে একটু তর্ক বিতর্ক, ভুল বুঝাবুঝি হয়, এবং অবশেষে দিন শেষে আবার সবাই আমরা এক জায়গাতেই। একজাক্টলি একজাক্টলি তাই। যাই হোক, তো আজকের অনুষ্ঠানের এখানেই মানে সমাপ্তি টানতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন নাসের, এবং ঢাকা থেকে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, তিনি হিন্দু মহাজোটের নেতা। তো পরবর্তীতে আমরা অন্য কোনো ইস্যুতে আবার আমরা ওনাদের সঙ্গে কথা বলবো, দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।